বাংলাদেশের দিকে এবার নজর রাখতেই হয়, কারণ বাংলাদেশের নির্বাচন নিয়ে রীতিমতো তালবাহানা শুরু করেছে ইউনূস। কত দেরিতে নির্বাচন করা যায় সেই বিষয়ে রীতিমতো রণকৌশল থেকে শুরু করে কিভাবে এই নির্বাচনকে অনেক দেরিতে করা যায় সেই বিষয়টার দিকে কিন্তু বিশেষ করে নজর রাখছিল ইউনূস। তবে অন্যদিকে বিরোধীদেরও চাপ রয়েছে। বিরোধীরা চাইছে যে খুব দ্রুত যেন বাংলাদেশে নির্বাচন হয়। তাই এবার বিরোধীদের চাপে শেষমেশ নত হলেন নোবেলজয়ী বাংলাদেশের কেয়ারটেকার ইউনূস। জানুয়ারিতেই বাংলাদেশের নির্বাচনের সম্ভাবনা রয়েছে। দেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মার্কিন সাহায্য চাইছে এই নোবেলজয়ী। নির্বাচনের দিনক্ষণ নিয়ে তালবাহানা অন্তর্বর্তী সরকারের। বিস্তারিত জানবো সে বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, একদিকে যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মার্কিন সাহায্য চাইছে নোবেলজয়ী, কি মনে হয় মার্কিন সাহায্য পাবেন নোবেলজয়ী কেয়ারটেকার? বর্তমানে বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি, সাধারণ মানুষের মধ্যে একটা তোমার আতঙ্ক আশঙ্কা, কি হবে। একদিকে চলছে সনাতনীদের উপর হামলা, অত্যাচার, নির্বিচারের মন্দির এবং অন্যান্য সংখ্যালঘু যারা আছে তাদের বিভিন্ন দেবস্থল ধ্বংস, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। তবে এ ব্যাপারে কিন্তু বর্তমান বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারে কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। আর তুমি বলছিলে যে মার্কিন সহায়তার কথা পাবে কিনা, সে বিষয়টা আসছি। তবে এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেই একটা তোমার অস্বাভাবিক পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী নিয়ে বিরোধ বিবাদ চলছে। ট্রাম্পের বিরুদ্ধে একটা বড় অংশের মানুষ বিক্ষোভে নেমেছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিজের দেশকে সামলাতেই ট্রাম্প কিন্তু হিমশিম খাচ্ছেন। তবে যথেষ্ট শক্তিধর দেশ, বিত্তশালী দেশ। তবে এই অবস্থায় বাংলাদেশকে কিভাবে কি করে সাহায্য করবে তা নিয়েও কিন্তু একটা সংশয় থেকেই যায়। এই সংশয়ের মধ্যেই তোমার বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলতে হয়, এই প্রেক্ষাপটে বাংলাদেশের একাংশ যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তারা কিন্তু এখন এই মার্কিন রাষ্ট্রের দিকে তাকিয়ে তারা খুব খুশি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের খাইয়ে দেবে, পরিয়ে দেবে, তাদের আর্থিক ভাবে সহায়তা করবে। তো চীনও কিন্তু সেদিকে একটা হাত বাড়িয়ে রেখেছে। তবে পুরোটাই যে স্বার্থ সংশ্লিষ্ট উদ্দেশ্য প্রণোদিত, সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তো এই অবস্থায় বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা বড় সমস্যা হচ্ছে নির্বাচন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কিন্তু যতটা চাইছেন নির্বাচন পিছিয়ে নিজের অবস্থান, নিজের রাজনৈতিক দলের শক্তির তোমার যত তিনি সমৃদ্ধ করতে পারবেন, ততই তিনি সেই শক্তি নিয়ে নিজে একটা ক্ষমতাসীন দলের একটা উচ্চ পদে বসবেন, প্রধানমন্ত্রী হবে। আবার একটা অংশ বলছেন যে রাষ্ট্রপতি হওয়ার আশায় তিনি এখন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, নিজের মতো করে রাজনৈতিক খুঁটি সাজাচ্ছেন এবং বিশেষ করে নির্বাচনটা যেন পিছনো যায় সেই ব্যাপারে তিনি এখন অধিক তৎপর এবং সে চেষ্টাটা চালিয়েছেন। তবে বিরোধীরা কিন্তু মোটেও এই তোমার সাধারণ নির্বাচন বাংলাদেশের পিছিয়ে করতে নারাজ। তারা চাইছেন 2025-এই যেন নির্বাচনটা হয়। এর আগেই কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তারা দাবি তুলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এবং বাংলাদেশের সেনাপ্রধান তিনিও কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে অবশ্যই ডিসেম্বরের মধ্যেই একটা এই সাধারণ নির্বাচন করতে হবে। তবে ইউনূস কিন্তু খুব সন্তর্পণে রাজনৈতিক একটা দৃষ্টিকোণ থেকে অবশ্যই তিনি তার নিজের স্বার্থ কথা চিন্তা করে এই নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার কৌশল তিনি অবলম্বন করেছেন। তবে সেই অবলম্বনের মাঝে কিন্তু বিরোধীরা এবার বাদ সেধেছে জোরে সোরে। তবে বিশেষ করে তোমার বিএনপি
বিএনপি কিন্তু এখন বাংলাদেশের যথেষ্ট শক্তিশালী দল। আওয়ামী লীগের পরেই কিন্তু তাদের তৎকালীন সময়েও ছিল একটা বড় প্রভাব, এবং যেহেতু তোমার আওয়ামী লীগ নেই, তাই বিএনপি এখন বাংলাদেশের বড় শক্তি। তবে জামাত রয়েছে, জামাতেরও কিন্তু একটা অংশ চাইছে যে বাংলাদেশে যত তাড়াতাড়ি নির্বাচন হয়। তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা যখন টানাপোড়েন চলছে, এই অবস্থায় ইউনূস কিন্তু প্রাথমিক অবস্থায় ঘোষণা দিয়েছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে। তো তাতেও বিরোধীরা সন্তুষ্ট নয়, তারা কিন্তু বিরোধ বিবাদ আন্দোলন শুরু করেছেন, পথে নেমেছেন তারা। তো এই অবস্থায় একটা নতুন ইঙ্গিত পাওয়া গেল তোমার ইউনূসের ফোন ইন বার্তালাপে। এমন একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেল যে সম্ভবত জানুয়ারিতেও নির্বাচনটা হতে পারে, বাংলাদেশের জাতীয় নির্বাচন জানুয়ারিতেও হতে পারে। তার এই যে বক্তব্য, এতে কিন্তু বোঝা গেছে যে বিরোধীদের চাপে পড়ে ইউনূস বর্তমানে একটু নিজের অবস্থান থেকে তিনি সরে এসেছেন। নির্বাচন নিয়ে বিস্তর তালবাহানা হয়েছে, তা যে বিরোধীরা একেবারেই ভালোভাবে গ্রহণ করেনি তা বলাই বাহুল্য, বরং ফুঁসে উঠে রীতিমতো আন্দোলনের পথে হাঁটতে চাইছেন বিরোধীরা। এতদিনে স্পষ্ট এমনটা হলে আখেরে নিজেরই বিপদে পড়বে তত্ত্বাবধায়ক সরকার, তা হয়তো এতক্ষণে টের পেয়ে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তোমার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। চাপে পড়ে তাই নির্বাচন এগোনোর ভাবতে বাধ্য হচ্ছেন তিনি। সূত্রের খবর, তোমার গতকাল তথা সোমবার সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথোপকথনের সময় ইউনূস নাকি জানিয়েছেন এই বছর জানুয়ারিতেই নির্বাচন হতে পারে। এর আগে ইউনূস ঘোষণা করেছিলেন 2026 সালের এপ্রিলে নির্বাচন হবে। আর বিরোধীদের জোরদার দাবি 26 নয়, চলতি বছরের ডিসেম্বরেই দেশে সাধারণ নির্বাচন করতে হবে। তবে কি ধীরে ধীরে ভোটের দিনক্ষণ এগিয়ে আনছেন প্রধান উপদেষ্টা? জানা গেছে বাংলাদেশের স্থানীয় সময় গতকাল সোমবার 7:30 নাগাদ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ফোনে প্রায় 15 মিনিট কথা হয়েছে। ইউনূসের প্রেস উইং এই খবর নিশ্চিত করেছে। আমেরিকা বিদেশ সচিবের দপ্তরের ওয়েবসাইটেও ওই কথোপকথনের খবর প্রকাশিত হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কো রুবিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। দুজনেই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে নিজেদের অঙ্গীকার তোমার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তোমার নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও জোর দিয়েছেন রুবিও এবং ইউনূস। সূত্রের খবর, বাংলাদেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা প্রার্থনা করে প্রধান উপদেষ্টা নাকি জানিয়েছেন আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে। তা তোমার পূর্ববর্তী সরকারের সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল বলে তারা অভিযোগ তুলেছেন। তা ইউনূস বলেছেন, আমাদের তরুণরা এবার জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। তার কথায় ইঙ্গিত জানুয়ারি মাসেও নির্বাচন হতে পারে। এই খবর জানার পর ওয়াকিবহাল মহল মনে করছেন এপ্রিল থেকে এগিয়ে জানুয়ারিতে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন ইউনূস। তবে কি আরো চাপে পড়লে বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে ডিসেম্বরে ভোট হবে বাংলাদেশে, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। তবে এটা ঠিক যে বাংলাদেশে এখন ইউনূস বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস তিনি কিন্তু মোটেও স্বস্তিতে নেই। তিনি যে আশায় এসেছিলেন, তিনি নিজের স্বার্থ সম্বলিত বিষয়গুলো আদায় করে নেওয়ার সেগুলো কিন্তু আদায় করে নিয়েছেন। এখন তিনি বুঝতে পারছেন যে না, এত সহজ নয়, এবার মানুষের জন্য তো কিছু করতে হবে, আর প্রথমেই হচ্ছে নির্বাচন। আর দেখো, যদি ক্ষমতায় না থাকতে পারেন তবে তার কিন্তু তিনি যখন উপদেষ্টা হিসেবে থাকবেন না, প্রধান উপদেষ্টা হিসেবে, তখন কিন্তু তার বিরুদ্ধে নানা দুর্নীতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে, উঠতে পারে, তার বিরুদ্ধে অভিযোগ মামলা হতে পারে। বাংলাদেশে আমরা দেখেছি, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানে ক্ষমতাচ্যুত হলেই কিন্তু যারা নেতৃত্বে থাকেন
তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক ভাবে একেবারে তোমার রোলার চালানো হয়। আর সেই আশঙ্কাটাও কিন্তু রয়েছে ডাক্তার ইউনূসের। সেই কারণে তিনি এখন আক্ষরিক অর্থে দিশা পাচ্ছেন না কি করবেন। কখনো বলছেন এপ্রিলে নির্বাচন, আবার ঠেলায় পড়ে তিনি এখন জানুয়ারিতে বলছেন। তবে বিরোধীরা যদি আরেকটু চাপ বাড়ায় তাহলে এই ডিসেম্বরেও যে নির্বাচন, বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, তা কিন্তু অনেকটাই তোমার আশানুরূপ। এই ব্যাপারে সন্দেহ থাকলেও ইউনূসকে আরো চাপ বাড়ালে তা কিন্তু হতে পারে। আর বিরোধীরা কিন্তু এটা বুঝতে পারছেন, যে কারণে তারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন। আসলে বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ বা ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষ একটা তোমার স্থায়ী সমাধান চাইছে। আর এই সমাধানের মধ্যেও কিন্তু ইউনূস একটা অংশকে উস্কে দিচ্ছেন যে কোন নির্বাচন ছাড়া একটা স্থায়ী সরকার হয়ে যাক অন্তত 5 বছরের জন্য, এবং এর প্রধান থাকবেন বা প্রধানমন্ত্রী থাকবেন ডক্টর ইউনূস। এটাও যেমন রয়েছে, এমনকি একটা অংশ থেকে তিনি সেই বিতর্ক উস্কে দিচ্ছেন এবং দাবিটা তিনি পরোক্ষভাবে তুলছেন যে ইউনূসকে যেন পরবর্তী রাষ্ট্রপতি করা হয় বাংলাদেশে। এই যে তার রাজনৈতিক কুটচাল, এটা কতটুকু টিকবে সময় বলবে। তবে একটা কথা কি, এই জামাত, যারা এই ধরনের তোমার যারা জামাত রয়েছে, তারা কিন্তু জামাতারা কিন্তু এখনো ইউনূসকে নিয়ে সেভাবে তাদের স্পষ্ট মন্তব্য তারা পেশ করেননি। তারা কিন্তু নিজেরাও নিজেদের একটা যথেষ্ট একটা নিরাপদ অবস্থানে রয়েছেন। তবে তোমার সনাতনী বিরোধী বা অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে কিন্তু জামাতরা এখনো সোচ্চার, এবং যারা তৎকালীন সময়ে রাজাকার হিসেবে পরিচিত ছিল, যারা তোমার 71-এর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানিদের লেজুর ভিত্তি করে বাংলাদেশবাসীর সাথে মুক্ত যুদ্ধ বাহিনীর সাথে বেইমানি করে যারা পাকিস্তানিদের লেজুর ভিত্তি করে বাংলাদেশকে পরাধীন থাকার ব্যাপারে অধিক উৎসাহী ছিলেন, তাদের একটা বড় অংশ কিন্তু এখন ইউনূসের পাশে গিয়ে কাছে এসে পাশে বসে হুকু টানছে। এক হুকুই তারা হুকু খাচ্ছেন। এই যে অবস্থা, এটা কিন্তু বাংলাদেশের জন্য মোটেও একটা শুভ নয়। এই পরিস্থিতিতে অবশ্যই বিরোধীরা ধর্মনিরপেক্ষ যদিও বলা হয় বাংলাদেশকে, কিন্তু আসলে পুরোটাই উল্টো চিত্র। একটা সময় আমরা দেখেছি, আগস্টে দেখেছি কি উত্তাল হয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশ যে ধর্মনিরপেক্ষ নয় সেটা কিন্তু এই কয়েক মাসে পুরোপুরি বোঝা গেছে। সেখানকার সনাতনী এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা বিপদে রয়েছে। তাদের অবস্থা রীতিমতো তোমার ডাঙায় ফেলে রাখা মাছের মতো অবস্থা। তারা ছটফট করছে। তারা দেখো, অনেকেই আছে যারা তোমার বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন। এই অবস্থায় বাংলাদেশে যদি একটা অতি সত্বর যদি একটা সরকার স্থায়ী সরকার প্রতিষ্ঠিত না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশবাসীর, বিশেষ করে যারা সংখ্যালঘু আছে, তাদের কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে যেমন রয়েছে তা আরো বাড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এবং যারা এই সংক্রান্ত বিষয়ে যারা অবগত, তারা কিন্তু মনে করছেন। একদমই ধন্যবাদ। অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ নিয়ে যখন তালবাহানা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, ঠিক সেই সময়টায় বিরোধীরা কিন্তু সোচ্চার হচ্ছে। তবে অবশেষে বিরোধীদের চাপে নত হয়েছেন ইউনূস, এবং জানুয়ারিতেই সম্ভবত বাংলাদেশের নির্বাচন হতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।